লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের জীবনের আঁকা বাঁকা পথে। জীবন যে কারো মসৃণভাবে চলে না সে কথা সবাই জানে। জীবনের পথ আঁকা বাঁকা, কখনো চড়াই আর কখনো উতরাই। দুঃখের দিনগুলিকে বড় দীর্ঘ বলে মনে হয় সুখের সময় বুঝি আর কখনো আসবে না। আর অন্যের সুখী মুখগুলিকে দেখলে আমরা যেন আরও বেশি করে নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। মনে হয় সমস্তটাই ওই ওপরওয়ালা ভগবানের কারসাজি, তার যেন কোনো কাজ নেই। তিনি কেবলই আমাদের সুখের পথে কাঁটা ছড়িয়ে মজা দেখেন। কিন্তু তানিয়া এরকমটা ছিল না। তানিয়া বলতো, ভগবানের ওপর থেকে কোনো দিন বিশ্বাস হারাবি না। হয়তো কোনো অন্যায় থাকে আমাদের, তাই দুঃখ দিয়ে তিনি আমাদের শাস্তি দেন, পরীক্ষা করেন। সোহিনী বলেছিল, এরকম বড় বড় কথা সবাই বলতে পারে, নিজে সুখে থাকলে অন্যের দুঃখগুলোকে তুচ্ছ বলে মনে হয়। তানিয়ার মুখ শুকিয়ে গিয়েছিল। তানিয়ার শুকনো মুখ দেখলে ওর বন্ধুরা সবাই খুব কষ্ট পেত। বন্ধুরা সবাই তানিয়াকে তনু বলেই ডাকত। তানিয়াকে সবাই খুব ভালোবাসত। ছেলেরা তো অনেকেই ওর প্রেমে পড়ে যেত। মেয়েরাও এক বাক্যে স্বীকার করত, তনুর তো শুধু মুখটাই মিষ্টি নয়, ওর স্বভাবটাও এত নরম যে তনুকে ভালো না বেশে থাকা যায় না। শুধু ওই সোহিনীটাই যা একটু অন্যরকম ছিল। কেন যে ও তানিয়াকে সহ্য করতে পারতো না কে জানে। সোহিনী বলতো, বিশ্বের ন্যাকা মেয়ে একটা, এরকম ন্যাকা মেয়ে আমি কোনো জন্মে দেখিনি। সবটাই ওর ন্যাকামি না ওপর চালাকি, তাও বোধহয় তনু নিজেই জানে। সর্বরীর আবার বিশেষ একটা গুণ ছিল, পরনিন্দার পরচর্চা সে মোটেই সহ্য করতে পারত না। সর্বরী বলেছিল, সবার সবাইকে ভালো নাও লাগতে পারে, তোর তনুকে ভালো লাগে না, ব্যাস মিটে গেল। তাই বলে ওর কার্যকলাপ নিয়ে তুই ওর আড়ালে আলোচনা করতে পারিস না। রাগে সোহিনীর মুখ লাল হয়ে উঠেছিল। এই, বেশি জ্ঞান দিবি না তো। সোহিনী, সর্বরী, তানিয়া, রুচিরা, সুরঞ্জনা, গার্গী, মিঠু, বৈশাখী সবাই একসাথে সাইকেল চালিয়ে স্কুলে যেত। বারাসাতের কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে ওরা পড়ত। মফস্বল শহরে অনেক দিনের পুরনো বাসিন্দা বলে একে অপরকে সবাই চিনত। কার বাড়ির অর্থনৈতিক অবস্থা কেমন সেটাও কারো অজানা ছিল না। তানিয়ার বাবা উচ্চপদস্থ সরকারি চাকুরে ছিলেন। ঠাকুরদা বারাসাত গভর্নমেন্টের কলেজের অধ্যাপক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। তানিয়া ঠাকুমা তার ছেলের মানে তানিয়ার বাবা তন্ময় গাঙ্গুলির জন্ম দিয়েই মারা গিয়েছিলেন। তানিয়ার ঠাকুরদা আর দ্বিতীয়বার বিয়ে করেননি। গৃহপরিচারিকার বৃদ্ধা মায়ের সহায়তায় ছেলেকে মানুষ করেছিলেন। তানিয়ার মা অবশ্য চাকরি করতেন না, পুরো দস্তুর গৃহবধূ ছিলেন। তার বাপের বাড়ি মানে তানিয়ার মামার বাড়ি ভবানীপুরে ছিল। তানিয়ার 3 মামা যখন আসতেন তখন জানলা দিয়ে অনেকেই উকিঝুঁকি দিয়ে দেখত। 3টি আলাদা আলাদা বড় গাড়ি নিয়ে তারা বোনের বাড়িতে আসতেন। তানিয়ার 3 মামাই অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ছিলেন। বড় মামা ছিলেন স্টেট ব্যাংকের গড়িয়াহাট ব্রাঞ্চের ম্যানেজার, মেজো মামা হাইকোর্টের খ্যাতনামা লয়ার, আর ছোট মামা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 3 দাদার একমাত্র বোন ছিল তানিয়ার মা। তিনি যে অত্যন্ত আদরের ছিলেন সে কথা বলাই বাহুল্য। তানিয়া বংশের একমাত্র মেয়ে, কারণ তার বড় মামার একটি ছেলে আর মেজো ও ছোট মামার 2টি করে ছেলে ছিল। তানিয়ার মামারা বোনকে তো বটেই, এমনকি ভাগ্নিকে পর্যন্ত প্রতি মাসে হাত খরচ দিতেন। এই হাত খরচের বেশিরভাগ টাকাই তানিয়া একটি বস্তির বাচ্চাদের বই খাতা আর লজেস বিস্কুট কিনে দিয়ে ব্যয় করে ফেলত। সোহিনী এর মধ্যেও স্বার্থ খুঁজত। বলতো, বুঝিস না কেন, এই সবই হলো ভালো মানুষই দেখিয়ে নিজের নাম কেনার একটা অছিলা মাত্র। সোহিনীর কথা অবশ্য সকলে বুঝত। আসলে ওদের পরিবারে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। বাবা ট্যাক্সি চালিয়ে যা রোজগার করতেন তার অধিকাংশই তিনি মদের পেছনে উড়িয়ে আসতেন। মা সেলাই করে যা রোজগার করতেন তাতেই ওদের সংসার চালাতে হতো। এই সব কারণেই হয়তো সোহিনীর মনটা ওই 15 বছর বয়সেই তার সবটুকু কোমলতা হারিয়ে ফেলেছিল। তানিয়ার মামারা তাকে কলকাতার নামিদামি কনভেন্ট স্কুলে পড়াতে চেয়েছিল, কিন্তু তানিয়া বলতো, ওরে বাবা, আমার যা মাথা মোটা, অত বড় স্কুলে পড়ার চাপ আমি সহ্য করতেই পারবো না।
আসল কথাটা যে তা নয় সে কথা তানিয়ার বন্ধুরা সকলেই জানত। কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে বরাবর ফার্স্ট হতো তানিয়া। আসল কথা হলো কলকাতার হস্টেলে থেকে পড়াশোনা করলে সে তো আর সমাজসেবা করতে পারবে না। তানিয়াদের বাড়িতে যে পৌরা মহিলা কর্মসহায়িকার কাজ করতেন তিনি লিভারের অসুখে মারা যেতে তার ছেলের বউ এসে তানিয়ার মায়ের পায়ে পড়ল, আমাকে রেখে দেন মা, নইলে যে না খেতে পেয়ে মারা পড়ব। তানিয়ার মা বলল, কিন্তু তোমার ওই তো 7 মাসের কচি ছেলে, তাকে কার কাছে রেখে আসবে তুমি? আপনি অনুমতি দেন মা, সেই ছেলেকে নিয়ে আমি কাজে আসব, আপনার এই উঠোনের একধারে বসিয়ে রাখব, ছেলে আপনাদের কোনো অনিষ্ট করবে না মা। তানিয়া এসে আগ বাড়িয়ে বলে দিল, রাখো না মা, ভোলাদা গুন্ডামি করে বেড়ায়, এতদিন সুলতা মাসি ছিল, ওদের দেখেছে, কিন্তু এখন আমরা না দেখলে সুলতা মাসির ছেলের বউকে কে দেখবে বলো তো? কিন্তু তোর বাবা এখন বাড়ি নেই, উনি আগে আসুন, ওনাকে জিজ্ঞাসা না করে কি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? তানিয়া হিহি করে হেসে বলেছিল, কেন মা, যখন শালওয়ালা আসে, তখন তুমি যখন দোকানে শাড়ি কিনতে যাও, তখন সব কি বাবাকে জিজ্ঞাসা করে কেনো নাকি? তানিয়ার মা তো মেয়ের কথায় অবাক হয়ে গেলেন। সেটা আর এটা এক হলো, একটা বাচ্চা সর্বক্ষণ ঘরের মধ্যে থাকবে? তানিয়া আবার হাসতে হাসতে বলল, কেন মা, বাচ্চা থাকলে ক্ষতি কি? আমার তো একটা ভাই হতেও পারত। তানিয়া ঠাকুরদাও সে সময় ছিলেন না, তিনি তখন লাইব্রেরিতে বই আনতে গিয়েছিলেন। ফিরে এসে ব্যাপার দেখে বললেন, ও মেয়ের সাথে তুমি কথায় পারবে না তাপসী, মেয়ে একেবারে তার ঠাকুমার মতোই হয়েছে। তানিয়া ঠাকুমা বিয়ের পর তার কান ঝুমকো মামাতো ননদকে খুলে দিয়েছিলেন, কারণ মামাতো ননদের সেই কান ঝুমকোটি খুব পছন্দ হয়ে গিয়েছিল। মেয়েটির বয়স হয়ে গিয়েছিল প্রায় 36 বছর, তখন তার বিয়ে হয়নি, আর হবার কোনো সম্ভাবনাও ছিল না। দাদাদের সংসারে উদয়স্ত পরিশ্রম করাই তার একমাত্র ভবিতব্য ছিল। বিয়ে বাড়িতে পড়ার মতো তার তেমন কোনো ভালো শাড়ি গয়নাও ছিল না। তানিয়া ঠাকুমা নিজের কান থেকে তাকে সেই গয়নাটি খুলে দিয়ে বলেছিল, বিয়ে বাড়িতে তুমি এটা পরবে, আমার তো আরও অনেক আছে, আমি তার মধ্যে থেকেই একটা পরবক্ষণ। কম অশান্তি হয়েছিল তাই নিয়ে? তার শ্বশুর বাড়িতে এই নিয়ে তখন কত কথাই হয়েছিল, কিন্তু যত কথাই তাকে শুনতে হোক না কেন, দুল নিয়ে হতভাগ্য মেয়েটির আহ্লাদ দেখে তানিয়া ঠাকুরদার পর্যন্ত প্রাণ জুড়িয়ে গিয়েছিল। এই গল্প তানিয়ার মা তার শ্বশুরের মুখে বহুবার শুনেছেন। শাশুড়ির কথায় তাপসীর মন আর্দ্র হয়ে উঠল। এই ভালো মানুষটাকে কিনা ভগবান এত অল্প বয়সে কেড়ে নিলেন। তাপসী ভোলার বউ ফুলিকে বলল, ঠিক আছে বাছা, মেয়ে যখন বলছে তাহলে বরং তুমি কাজে লেগে পড়ো। বলতে না বলতে তাপসী দেখল তার মেয়ে তখন ফুলির ছেলেকে তার মায়ের কোল থেকে টেনে তুলে কোলে নিচ্ছে। মেয়েটার মনটা বড্ড নরম। মনে মনে ভাবল তাপসী, কিন্তু জীবনের কঠিন রণভূমিতে এই স্নিগ্ধতার দাম কতটুকু পায় মানুষ? তানিয়ার মা তাপসীকে তার দাদারা যৌতুক হিসেবে বিয়েতে গাড়ি উপহার দিয়েছিলেন। তানিয়ার মা নিজেই গাড়ি চালাতে জানতেন, তাই ড্রাইভার রাখার কোনো প্রয়োজন ছিল না, যদিও সেই গাড়ি একমাত্র তখনই কাজে লাগত যখন তাপসী বাড়ি থেকে বেরোতেন। তানিয়ার বাবা বাসে করেই অফিসে যেতেন। তাপসী অনেকবার তন্ময়কে বলেছিলেন, গাড়ি চালানোটা শিখে নাও, দাদারা তো ওটা তোমার ব্যবহারের জন্যই গিফট করেছিলেন। মোটেই না। কেন? তোমার বাড়ি যদি আমার বাড়ি হয় তাহলে আমার গাড়িটা তোমার নয় কেন? এ বাবা, সে কথা আবার আমি কখন বললাম? তাহলে ওটা নিয়ে তুমি অফিসে যাবে না কেন? তোমার মেয়েও তো গাড়ি করে স্কুলে যেতে চায় না। ছোটবেলায় যেত তো, ক্লাস 5-এ ওঠার পর তোমার মেয়ে ডানা গজিয়েছে, উনি বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে স্কুলে যাবেন, বোঝো না কেন? খানিকটা রাস্তা তো বন্ধুরা মিলে হেঁটেই চলে যায়। অনুপমের মা বলেছিল, বাহ, মেয়ের কথা বুঝলে, আর মেয়ের বাপের কথা বুঝলে না? আমরাও ওই একই উদ্দেশ্যে যাই। গাড়ি করে গেলে বাসের সহযাত্রীদের মিস করব না, নইলে নিজের জন্য একটা গাড়ি না হোক বাইক তো কিনতেই পারতাম। অদ্ভুত তো, যুক্তিটা তাপসীর একেবারে বিশ্বাসযোগ্য বলে মনে হতো না। তন্ময় বলতো, আর গাড়ি চালানো তো আমি মোটেই শিখব না, কারণ তোমার সাথে যখন বেরোবো তখন ড্রাইভারের সিটে তুমি বসবে, সব সময় কি ছেলেরাই গাড়ি চালাবে নাকি? আর মেয়েরা টেনশন ফ্রি হয়ে জার্নিটা উপভোগ করবে? তোমার ক্ষেত্রে সেটি হচ্ছে না। তন্ময়ের এই কথা শুনে সকলেই হাসত। বন্ধুরা বলতো, বাবা, এসব অকাট্য যুক্তিবোধ হয় শুধু তোর স্টকেই আছে। আসলে যুক্তি নয়,
আবেগ আর ভালোবাসা দিয়েই তানিয়া ঠিক তার বাবার মতো করেই সব সমস্যার সমাধান করে ফেলতে চাইত। ফুলি কাজে বহাল হবার পর নতুন একটা সমস্যা দেখা দিল। তাপসী দেখল দুধ ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। এদিকে তাপসী ঠাকুরদা রোজ ছানা খান। দুধ পাতলা হলে ছানার পরিমাণ কমতে থাকে। শ্বশুর মশাইয়ের পাতে কম পরিমাণ ছানা দিতে লজ্জায় মরে যায় তাপসী। কিছুদিন এরকম চলার পর তাপসী ঝাঁপিয়ে পড়ল দুধের মাসির ওপর। কি ব্যাপার মাসি, দুধে যে খুব জল মেশাচ্ছ, দুধ এখন কম দেবে এ কথা পরিষ্কার বললেই তো পারতে, জল মেশানোর কি দরকার ছিল? দুধের মাসি প্রথমে তার সামনের উঁচু দাঁত দুটো বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঝগড়ুটে হিসেবে পাড়ায় তার বেশ খ্যাতি ছিল, কিন্তু এই মুহূর্তে সে ঝগড়া করতেও ভুলে গেল। কিছুক্ষণ তাপসীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার পর সে বলল, এতকাল ধরে দুধ দিচ্ছি মা, আর তুমি কি না আমায় এত বড় কথাটা বলে দিলে? আমার গরু কি দুধ কম দিচ্ছে? বলো তো, আর এক পো দুধ আমি তোমাদের বেশি দিতে পারি। তানিয়া ছুটে এসে বলে দিল, তাই দিও দুধ দিদু, আর এক পো দুধ তুমি বরং বেশি দিও। তাপসী রেগে গেল, তুমি এসবের মধ্যে ঢুকছো কেন? আমি আর ওর কাছ থেকে দুধ নেব কি না তাই ভাবছি, আর তুমি কি না? তানিয়া বলল, জল অন্য কেউ মেশাচ্ছিল মা, কিন্তু তারও যে ওই দুধটুকু খুব প্রয়োজন, তাই একটু বাড়িয়ে দিতে বললাম, ব্যাস সমাধান হয়ে গেল। তাপসী বলল, ও, তার মানে ফুলির কাজ ছিল এটা? ফুলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তানিয়া বলল, তুমি ওকে কিছু বলবে না মা, আমি কথা দিয়েছি। তাছাড়া ফুলি দিদি আমাকে কথা দিয়েছে এরকম কাজ সে আর কখনো করবে না। তাই দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধান করতে চাইছো? সংসারে খরচের অঙ্কটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে সে খেয়াল আছে? তন্ময় বলল, থাক না তাপসী, মেয়ের যখন ইচ্ছে হয়েছে দাও ফুলিকে এটুকু দুধ, আমি ঠিক সামলে নিতে পারবো। শেষকালে ও পড়ে যাবার ডাক পড়লে তো আর টাকা পয়সা সাথে করে নিয়ে যেতে পারবো না। এই ভালো কাজগুলোই লোকের মনে স্মৃতি হয়ে বেঁচে থাকবে। তানিয়াদের ঠিক পাশের বাড়িতেই থাকতো অনুপম রায়। অনুপমদের বাড়িটা একতলা, ছোটোখাটো। অনুপমের বাবা বেসরকারি অফিসে কেরানির চাকরি করতেন। ছোট একটি বোন আছে। কাজের মাসি ছোট মেয়েটি দুটি ক্লিপ চেয়েছিল তার বোনের কাছে। বোন তো ক্লিপ দুটি তাকে দেয়নি, উল্টে লোভী বলে 5 কথা শুনিয়ে দিয়েছিল। হয়তো ওদের অবস্থা তেমন ভালো নয় তানিয়াদের মতো, তবু বোন কি ওই বাচ্চা মেয়েটাকে দুটো ক্লিপ দিতেও পারতো না? অনুপম বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে সব কথাই শুনেছিল। বোনও এসে দাঁড়িয়েছিল তার পাশে। বোনের মাথা নত হয়ে গিয়েছিল। যারা হাত তুলে কাউকে কিছু দিতে পারে না, তারাও এরকম মানুষ দেখলে শ্রদ্ধায় নত হয়। সোহিনীও একদিন মাথা নিচু করে দাঁড়িয়ে তানিয়ার হাত ধরে বলেছিল, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তোর নামে অনেক সময় অনেকের কাছে অনেক কুকথা বলেছি। ক্লাস 11-এ ওঠার পর অর্ধেক বই কিনতে পারেনি সোহিনী। 1 মাস হয়ে গিয়েছিল। নিজের বইগুলো তাকে দিয়ে দিয়েছিল তানিয়া। বলেছিল, তুই নে, বাবা আমায় আবার ঠিক কিনে দেবে। কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে অনুপমের বোন আদ্রিতাও পড়তো। আদ্রিতা ক্লাস 9-এ পড়তো। তার কানে সব কথাই গিয়েছিল। বাড়ি ফিরে সে তানিয়াকে ডেকে বলল, তুমি ওকে বইগুলো কেন দিলে তানিয়াদি? নইলে যে ও পিছিয়ে পড়বে রে, ওকে সাহায্য না করলে কাকিমা হয়তো ওর পড়াই ছাড়িয়ে দেবেন। বেশ হবে, তাতে তোমার কি? ও তোমার নামে নিন্দে করে তুমি জানো না? দেখবে কিছুদিন পরে তোমার এই উপকারের কথা সোহিনীদি বেমালুম ভুলে যাবে, আবার তোমাকে হিংসে করবে, তোমার নামে নিন্দে করে বেড়াবে। সেও যা ভালো বুঝবে তাই করবে, আর আমি যেটা উচিত মনে করেছি তাই করেছি। তুমি একটা বোকার ডিম তনুদি। তানিয়া আদ্রিতার কথা শুনে খুব হেসেছিল। অনুপম তার ঘরের সামনে সিঁড়িতে বসে তানিয়াকে দেখছিল। তানিয়ার কচি ঘাসের মতো চুলগুলো তার হাসির ছন্দে তার পিঠ আর বুকের ওপর খেলে বেড়াচ্ছিল। তানিয়ার সাজানো দাঁতের শাড়ি, মুক্ত বসানো কানের দুল, সব কিছুই খুব ভালো লাগতো অনুপমের। কিন্তু কি করে যে তানিয়াকে ভালোবাসার কথা বলবে সেটাই ভেবে পেত না। তানিয়াকে শিশুর মতো হাসতে দেখে বিরক্তিতে একবার হুম হুম বলে ঘরে ঢুকে গিয়েছিল আদ্রিতা। আর তখন হাসি থামিয়ে তানিয়া অনুপমের কাছে এসে সিঁড়িতে বসেছিল। হা করে কি এত দেখছিস রে? বোকা কেমন দেখতে হয় তাই দেখিস বুঝি? আমি জানি তানিয়া, তুই বোকা নোস, তুই বুদ্ধিমতী।
ফুলি দিদি যে দুধে জল মেশাচ্ছে এটাকে দেখেছিল বল, তুই না কাকিমা? তানিয়া গম্ভীর হয়ে গিয়েছিল। এসব আর কখনো বলিস না, ফুলি দিদি মনে কষ্ট পাবে। এই তো, এই যে তুই মানুষের কথা এত ভাবিস, এই জন্যই লোকে তোকে বোকা ভাবে। আমার কাজ আমি করে যাব, আমার সম্পর্কে কে কি ভাবলো তাতে কি আসে যায় বলো তো? জানো অনুপম দা, কারো জন্য কোনো কিছু করার পর তার হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। জীবনে চলার পথে ওইটুকুই তো সঞ্চয়, বাকিটুকু সবই ফাঁকি। ক্লাস 12 পাশ করার পর ডাক্তারিতে চান্স পেল অনুপম। তানিয়া তখন 12-এ উঠেছে। তানিয়া বলেছিল, ডাক্তারি পাশ করার পর আমাকে মনে থাকবে তো অনুপম দা? অনুপম তো তানিয়াকে তার জীবনসঙ্গী করতে চায়, তানিয়ার সাথে কাটাতে চায় তার গোটা জীবন। জীবনের কোনো অচেনা বাঁকে সে কিছুতেই তানিয়াকে হারিয়ে ফেলতে চায় না। তানিয়ার সাথে একসাথে বসে অনুপম কদবেল মাখা আয়েশ করে খেয়েছে। নুন মাখিয়ে কুশি পেয়ারা খেয়ে থুথু করে ফেলে বলেছে, ইস, তুই যে কি করিস না, এটা কেউ খায়? এ তো একদম ছিবড়ে। কাঠবিড়ালির পেছনে তাড়া করেছে, নুন মাখিয়ে কাঁচা আম খেয়ে জিভ দিয়ে টাগরায় শব্দ করেছে একসাথে। বসন্তকালে কোকিলের ডাক শুনে তাকে নকল করে উল্লসিত হয়ে হাততালি দিয়েছে, টিকটিকির লেজ কেটে দিয়েছে। তানিয়া তখন কপট রাগ দেখিয়ে বলেছে, তুই না ভীষণ নিষ্ঠুর। অনুপম বলেছে, আর তোর যখন জ্বর হয় আর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তখন তুই কি বলিস, এখন আর মনে পড়ছে না বুঝি? তানিয়া হেসে বলতো, জ্বরের ঘোরে কি বলেছি না বলেছি সেটা কি মনে থাকে নাকি? ও আচ্ছা, মনে থাকবে আমার। এবার জ্বর হলে তোকে দেখতে গেলেও তোর মাথায় আর হাত বুলিয়ে দেব না। তানিয়া মাটিতে বসে লুটিয়ে পড়ে হেসেছিল। তার তো আসলে সবটাই মনে ছিল। অনুপমকে চুপ করে থাকতে দেখে তানিয়া আবার বলল, ভুলে যাবি তো? কেন, তোর এরকম মনে হলো কেন? ছেলেবেলার বন্ধুকে ভুলে যাওয়া কি অতই সহজ? তন্ময় গাঙ্গুলি বুঝতেন অনুপম তার মেয়েকে কতটা ভালোবাসে, কিন্তু তার মেয়েকে তিনি মোটেই বুঝতে পারতেন না। মেয়েদের মধ্যে একটা স্বভাবজাত রহস্য থাকে, নারী চরিত্র বেজায় জটিল। এ কথা আর কে না জানে। এখনও তিনি নিজের স্ত্রীকে ঠিকমতো বুঝে উঠতে পারলেন না। বাল্যপ্রেমে যে অভিশাপ আছে সে কথাও তন্ময় জানতেন। তবু অনুপমকে জামাই হিসেবে তন্ময়ের ভীষণ পছন্দ। অনুপমের বাবার সাথেও তার বন্ধুত্ব আছে। এরকম চেনা জানা একটি পরিবারে একমাত্র মেয়েটিকে পাঠাতে পারলে তিনি নিশ্চিন্ত বোধ করেন। অনুপমের বাবা অনুপ রায় সামান্য চাকরি করে। ডাক্তারিতে চান্স পাবার পর অনুপ যখন বললেন, অনেকগুলো টাকার ব্যাপার রে, ভাবছি বাড়ির সামনে ওই 2 কাঠা জমিটা বেচে দেব। তন্ময় বলল, না থাক, জমি বিক্রি করিস না, টাকাটা আমি তোকে দিচ্ছি। ধার দিবি? যদি শোধ করতে না পারি? তুই না পারলে তোর ছেলে শোধ করবে, আমি ঠিক সময় মতো সব সুদে আসলে উসুল করে নেব। অনুপম পাশের ঘর থেকে পুরো কথাই শুনেছিল। আদ্রিতাও সব শুনেছিল, শুনে বেজায় খুশিও হয়েছিল। সেটাই স্বাভাবিক, কারণ তানিয়ার মতো বৌদি পাওয়া তো যে কোনো মেয়ের পক্ষেই খুব ভাগ্যের ব্যাপার। আদ্রিতা ফিসফিস করে বলেছিল, হ্যাঁ রে দাদা, তুই তনুদিকে ভালোবাসার কথা বলেছিস? কিভাবে বলবো? বলবি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, 3 সত্যি করে বলবি। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতেই পারবো না। সে তো বটেই, অন্য আর কোনো মেয়েকে মন দিতে পারবে না অনুপম। জীবন পথের বাঁকে হয়তো অনেক ভালো আর সুন্দরী মেয়েকেই অনুপম দেখতে পাবে, কিন্তু তারা যে কেউ তানিয়ার মতো হবে না সেটাও অনুপম জানে। আদ্রিতার প্রশ্নের উত্তরে মাথা নিচু করে অনুপম বলেছিল, সেটা বোধহয় বলার কোনো প্রয়োজন নেই। কাকু হয়তো নিজেই আমাদের 4 হাত এক করে দেবেন। তানিয়ার প্রশ্নে অনুপম থতমত হয়ে গিয়েছিল। তানিয়া তাকে এরকম কথা জিজ্ঞাসা করল কেন? মনে থাকবে তো অনুপম দা? অনুপম শুনেছে মেয়েরা যখন বিয়ে করে অন্য বাড়িতে চলে যায় তখন তার প্রিয়জনদের এভাবেই প্রশ্ন করে, মনে থাকবে আমাকে? যদিও বিয়ের পর মেয়েরা নিজেরাই এসব কিছু মনে রাখে না। খুব যে চিন্তায় পড়ে গেলে অনুপম দা, ভয় নেই গো, বিনা পয়সায় আমি তোমাকে দিয়ে চিকিৎসা করিয়ে নেব না, ভিজিট দিয়েই দেখাবো। তানিয়া যেন হঠাৎ করে অনুপমকে তুমি সম্বোধন করতে শুরু করেছিল। অনুপম মনে মনে একটা সহজ অঙ্ক কষেছিল, বিয়ের পর অনুপম তানিয়ার বড় হলে তুই বললে বৃষ্টি দেখাবে, তাই তন্ময়ও একটা হিসেব করেছিল
অনুপম তাদের পাল্টি ঘর। কুলীন ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণের ছেলে তো বটে, এরপর বড় ডাক্তার হবে। কিন্তু ওই যে ওপরে যিনি বসে আছেন, তিনি সকলের সব হিসেব গোলমাল করে দেন। জীবনের চেনা পথের বাঁকেই হঠাৎ অচেনা হয়ে যায় চেনা মানুষগুলো। সম্পর্কের সমীকরণ হঠাৎ করেই বদলে যায়। অন্য পথে বাঁক নেয় জীবন। আবার হয়তো কোনো ঘুরপথে নতুন পথের বাঁকে দেখা হয়ে যায় পুরনো মানুষটার সাথে। বারাসাত কলেজে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে ভর্তি হয়েছে তানিয়া। কলেজে ভর্তি হওয়ার পরও তানিয়া কয়েকটা অভ্যেস কিছুতেই ছাড়তে পারেনি। যেমন বাইরে বন্ধুদের সাথে সে সারাদিন কী করছে তার আদ্যপান্ত সবটাই মাকে এখনও গল্প করে তানিয়া। কলেজে বন্ধুদের সাথে বাজি ধরে তানিয়া একদিন সিগারেট খেয়েছিল। এরপর সর্বরের বিশেষ অনুরোধে মুখে বেশ করে জলের ঝাপটা দিয়েছিল তানিয়া। দিব্যেন্দু তাকে মিষ্টি পান এনে দিয়েছিল। এত কিছু আয়োজনে যাতে বাড়ি ফিরলে মা কিছুতেই তানিয়ার মুখে ওই বৃষ্টি ধোয়ার গন্ধটা টের না পায়। কিন্তু তানিয়া তো নিজেই মাকে সব কথা না বললে শান্তি পায় না। তাপসী সব শুনে মেয়েকে বলেছিল, এই প্রথমটাই যেন তোমার শেষ ধূমপান হয়। তাপসীর তখন আর একটা কথাও মনে হয়েছিল, মেয়ের নিশ্চয়ই কলেজে গিয়ে অনেক ছেলে বন্ধু হয়েছে, নইলে এমন বাজি সে ধরবেই বা কেন। তাপসী তার সন্দেহের কথাটা মেয়েকে বলেই ফেললেন। কলেজে গিয়ে অনেক ছেলে বন্ধু হয়েছে তোমার, আমি বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা যেন ওই বন্ধুত্বের বেশি না এগোয়। খেয়াল রেখো, কেউ যদি হুট করে ভালোবাসি বলে। তানিয়া জিভ কেটে বলেছিল, সরি মা, দেখেছ, বলতে একদম ভুলে গিয়েছিলাম তোমাকে। ভাগ্যিস তুমি আমায় মনে করিয়ে দিলে। কি? ওই যে তুমি বললে না কেউ আমাকে ভালোবাসি বলেছিল কিনা? তপব্রত বলেছিল আমাকে, ওর নাকি আমাকে খুব ভালো লাগে, একটু একটু ভালোবেসেও ফেলেছে আমাকে। তাপসী রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর তুমি কি বললে? তানিয়া খিলখিল করে হেসে উঠেছিল। তোমার মুখটা ওরকম রক্তশূন্য কেন দেখাচ্ছে মা? কেউ যদি ভালোবাসার কথা বলে সেটা কি ভয় পাবার বিষয় মা? হ্যাঁ, এটা ভয় পাবারই বিষয়। তোমার বাবা আর মামাদের কতটুকু চেনো তুমি? তাছাড়া ভালোবাসা যখন বিয়েতে পরিণতি পায় তখন তো নারী পুরুষের মধ্যে কয়েকটা চাওয়া পাওয়ার চুক্তিতে পরিণত হতে বেশি সময় লাগে না। তুমি এখনও বেশ ছোট, তাই কিছু বুঝবে না। যাই হোক, ওই তপেনকে কি বলেছ তুমি? তপেন নয় মা, হিজ নেম ইজ তপব্রত। বলেই মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো তানিয়া। তারপর বলল, আমি আবার কি বলবো? বললাম আমারও তোকে ভালোই লাগে, খারাপ লাগবে কেন? তপব্রত তোমাকে কি বলতে চেয়েছে তুমি বুঝেছ? এত ভয় কেন পাচ্ছ মা? কেউ যদি হুট করে আমাকে ভালোবাসি বলে তাহলে কি প্রেম হয়ে যায় নাকি? কথাটা যেন মনে থাকে। গরমের ছুটিতে বাড়িতে এসেছে অনুপম। প্রকৃতি সূর্যের উত্তাপে জ্বলছে। কিন্তু তানিয়ার কাছ থেকে কথাটা শোনার পর অনুপমের মনে হলো তার বুকের ভেতরে যেন হিমশীতল নিঃসঙ্গতা। বুকের মাঝখানে যেখানটা মাথা রাখার জন্য সে শুধু তানিয়ার জন্য নির্দিষ্ট করে রেখেছিল, সেখানেই মাথা রেখেছে তানিয়া। কিন্তু মাথা রেখে অঝোর ধারায় কাঁদছে তানিয়া। কাঁদতে কাঁদতে যে কথাগুলো অনুপমকে বলছে তানিয়া, সেটা শোনার জন্য তো অনুপম মোটেই প্রস্তুত ছিল না। অনুপমের খুব ইচ্ছে করছিল তানিয়ার চিবুক তুলে ধরে তার ঠোঁটে একটা চুমু খায়, কিন্তু অনুপম এও জানে যে সে সেটা কিছুতেই পারবে না। অনুপমের জীবনের প্রথম চুম্বন এবং হয়তোবা শেষ, সেটা সে এমন তস্করের মতো কিভাবে করবে? তানিয়া যে অন্য একজনকে ভালোবাসে, কিন্তু সেটা মন থেকে নাকি বাধ্য হয়ে, সেটাই তো অস্পষ্ট অনুপমের কাছে। অনুপমের বুকে মাথা রেখে কিছুক্ষণ কাঁদার পর তানিয়া মুখ তুলল। মা কিছুতেই মানতে চাইছে না জানো, বাবা তো কথা বলাই বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি যে তাকে কথা দিয়ে এসেছি, এখন আমি যদি পিছিয়ে আসি তাহলে ও ঠিক মরে যাবে। অনুপম বলল, মরে যাওয়া কি এতই সোজা? আর তাছাড়া প্রেম কি হাতের মোয়া যে চাইলেই দিতে হবে? লোকটা যে তোকে সত্যি ভালোবাসে সেটাই বা তুই কি করে বুঝলি তনু? তুই বলছিস পুজোর সময় মামার বাড়িতে গিয়ে তুই সোনার দোকানে গিয়েছিলি, তারপর সেখানে লোকটা তোকে একবার দেখে প্রেমে পড়ে গেল। একবার নয়, 2-3 বার গিয়েছিলাম। বড় মামার ছেলে শুভদার কলেজের ক্লাসমেট ছিল সায়নদা, আমরা একসাথে ঠাকুর দেখতেও গিয়েছিলাম, কিন্তু তখন কিছু বলেনি। গত সপ্তাহে মামার বাড়ি গিয়ে আবার যখন সায়নদার বাবার সোনার দোকানে গেলাম তখনও তেমন কিছু বলেনি। একটা আংটি দেখে সেটা খুব সুন্দর বলতেই আমার হাত ধরে সেই আংটিটা আঙুলে পরিয়ে দিয়ে বলেছিল, খুব মানিয়েছে এটা তোমাকে, চাপার কলির মতো আঙুল তোমার, তোমার মনটাও খুব সুন্দর। তানিয়া চোখ মুছে বলল, আমি ফেরত দিয়েছিলাম আংটিটা।
পরদিনই সায়নদা মামার বাড়িতে এসেছিল। শুভদা তখন বাড়িতে ছিল না। আমাকে সায়নদা বলল, ছাদে যাবে তানিয়া? বললাম, চলুন। ছাদে গিয়ে সে আংটিটা প্যান্টের পকেট থেকে বের করলো সায়নদা। আমি সায়নদাকে বললাম, এমা, আমি তো শুধু ওটাকে সুন্দর বলেছিলাম, কিনবো তো বলিনি। সায়নদা বলল, কিনতে তো বলিনি তোমায়। যে জিনিসটা তোমার ভালো লাগলো সেটা চাও না তুমি নিজের করে? আমি চাই। ঠিক যেমন এই যে আমার তোমাকে ভালো লেগেছে, আমার তোমাকে চাই। আর তোমাকে যদি না পাই তাহলে এক্ষুনি এই 4 তলা ছাদ থেকে ঝাঁপ দেব আমি। বলেই ছাদের সরু পাঁচিলটার ওপর উঠে দাঁড়িয়েছিল সায়নদা। বললাম, নেমে আসুন শিগগির, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কেন মজা করছেন আমার সাথে? সায়নদা বলল, মজা তো করছি না। আগে বলো, তুমি আমাকেই বিয়ে করবে? আমার খুব ভয় করছিল। বললাম, সে দেখা যাবে, এখন তো নেমে আসুন। সায়নদা বলল, আগে তুমি কথা দাও বিয়ে করবে আমাকে। বললাম, ঠিক আছে, করব। সায়নদা নেমে এসে বলল, মনে থাকে যেন, ঠিক 15 দিন টাইম দিলাম তোমাকে। তার মধ্যে যদি বেরিয়ে না আসো বাড়ি থেকে তাহলে আমার মৃত্যু সংবাদ পাবে। অনুপম বলল, একজন তোকে মরে যাবার হুমকি দিল আর তুই কিনা তাকে বিয়ে করবি? এর আগে তপব্রত, সঞ্জয় আমাকে ভালোবাসি বলেছে, কিন্তু অনুপম দা, এর আগে কেউ তো এভাবে মরে যাবার কথা বলেনি। উনি আমাকে সত্যি ভালোবাসেন। কাকু কাকিমা জানে? বললাম তো তোমাকে, বলেছি মাকে। বাবা আমাকে এক বস্ত্রে বেরিয়ে যেতে বলেছে। মামারাও বলেছে সায়ন দত্ত বাড়ির ছেলে, ওরা ব্রাহ্মণ নয়, তাই সায়নদাকে বিয়ে করলে ওরা কেউ আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুই কি সত্যি ওই সায়নকে বিয়ে করবি? তানিয়া বেরিয়ে চলে গিয়েছিল বাড়ি থেকে কয়েকটা বই আর সার্টিফিকেট নিয়ে। আদ্রিতা সব দেখে বলেছিল, সোহিনীদি ঠিকই বলে, তনুদি সত্যি ন্যাকা সেজে থাকতো। আসলে কলকাতায় শ্বশুরবাড়ি হবে, অত বড় সোনার দোকান ওর শ্বশুরের, তাই সব সম্পর্ক তুচ্ছ করে হাসি মুখে চলে গেল। অনুপম বলার চেষ্টা করেছিল, তোরা কেউ ওকে ভুল বুঝিস না, আসলে তনুর মনটা বড্ড নরম। সায়ন মরে যাবে বলেছে তাই, কিন্তু বলতে পারিনি কথাটা। কেউ বিশ্বাস করবে না যখন, তখন বলে কি লাভ? একবার মরে যাবার কথা মনে আসলেও কিভাবে মরবে সেটা অনুপম কিছুতেই ঠিক করে উঠতে পারেনি। আর একটা কথাও মনে হয়েছিল অনুপমের, বেঁচে থাকার মতো আনন্দ যে কিছুতে নেই। তানিয়ার শেষের কথাগুলো কতবার ভেবেছে অনুপম। তপব্রত, সঞ্জয় তানিয়াকে ভালোবাসার কথা বলেছিল, আরও কেউ কেউ বলেছিল হয়তো, কিন্তু অনুপম যে তাকে এত ভালোবাসে সেটা তো তানিয়াকে বলাই হলো না। আর কি কোনোদিন দেখা হবে তানিয়ার সাথে? দেখা হবে কোনোদিন জীবনের ধূলি ধূসরিত পথের কোনো বাঁকে? বসন্তের কোকিল কি তখনও একইভাবে মধুর স্বরে ডাকবে? তুঙ্গ কর্মব্যস্ততার সময় হোক অথবা ক্লান্তিতে অবসন্ন শরীরেই হোক, ছোট বোন কল করলে সেটা রিসিভ করতে অনুপম এক মুহূর্ত দেরি করে না। রক্তের সম্পর্ক বলো অথবা নিকটাত্মীয়, এই বোন আর তার ছোট পরিবারটি কেবল আছে তার জীবনে। ভাগ্নেটি তো মামা বলতে অজ্ঞান। বাবা মা গত হয়েছেন অনেক দিন আগেই, মাত্র 1 বছরের ব্যবধানে। তাদের বুকে যে পরিমাণ অভিমান জমা হয়েছিল, অভিযোগের সেই পলি স্বাভাবিক রক্তস্রোতকে ব্যাহত করেছিল। অনুপমের পরম সুহৃদ বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দীপিকা মিত্রর পক্ষেও অনুপ এবং তার স্ত্রীর হৃদযন্ত্রকে স্বাভাবিক কর্মক্ষমতায় সচল রাখা সম্ভব হয়নি। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের সাক্ষী শার্ট আর প্যান্ট খুলে ফেলার প্রায় সঙ্গে সঙ্গে বেজে উঠল মোবাইল। নিস্তেজ গলায় অনুপম বলল, হ্যাঁ বল। ও প্রান্তে আদ্রিতার কণ্ঠস্বর বৈশাখের গনগনে সূর্যের মতো ঝলসে উঠল। ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। বয়স হয়েছে তোর, সিঁথির সিঁদুর দেখে তো মনে হচ্ছে স্বামীও জীবিত। এই 50 বছর বয়সে এসব কি করছিস তুই? অনুপম বিরক্তি লুকিয়ে বলল, কার কথা বলছিস? আদ্রিতা তার গলায় সবটুকু ঘৃণা উজাড় করে দিয়ে বলল, কার কথা আবার? যার নাম তুই জপ করিস দিবারাত্র, যাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী করার কথা তুই ভাবতেও পারিস না, যার কথা ভেবে নিজেকে এমনকি বাবা মাকে পর্যন্ত মানসিক কষ্ট দিয়ে তুই তিলে তিলে। অভিমানে গলা বুজে আসে আদ্রিতার। এখনই সবটা বলবি নাকি স্নান সেরে এসে বাকিটুকু শুনব? আদ্রিতা ঝাঁঝিয়ে উঠল, বলার তো ভাষাই নেই আমার। তোকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সচক্ষে দেখে নিস। একরকম কৌতূহলের বশবর্তী হয়ে ফেসবুক পেজের লিঙ্কটা খুলে দেখল অনুপম। পরক্ষণে ফোন টেবিলের ওপর রেখে ঢুকে গেল ওয়াশরুমে। শাওয়ারের তলায় এসে দাঁড়ালো অনুপম।
মনের মধ্যে যে কথাগুলো ঘুরপাক খাচ্ছিল তা ঠিক স্মৃতি নয়, সুদূর অতীতের স্মৃতিরা আজ ফিকে হয়ে গেছে। এত কিছু মনে রাখলে যে সে পাগল হয়ে যাবে। আজ 7 দিন ধরে রোজ দেখা হয় তানিয়ার সাথে। চিত্তরঞ্জন হাসপাতালে তানিয়া কখন দেখতে আসবে তার স্বামী সায়নকে, তারই প্রহর গণে অনুপম। মদ খেয়ে আর অসংযত জীবনযাপন করে লিভারটাকে একেবারে শেষ করে দিয়েছে সায়ন। তানিয়া ম্লান হেসে বলেছিল, অনেক বারণ করেছি জানো অনুপম দা, কিছুতেই শোনেনি। আগেও খেত, কিন্তু গত 5 বছর এত বাড়াবাড়ি শুরু করেছিল। একাই বলে যাচ্ছিল তানিয়া, অবিচল হয়ে বসে শুনছিল অনুপম। অনুপম কোনো দিনই বেশি কথা বলে না। সেদিন চোখের সামনে দিয়ে তানিয়া বেরিয়ে যাবার পর সে আরও শান্ত হয়ে গিয়েছিল। ওর সামনে যখন কথা বলবো আমরা, তখন কিন্তু আমি তোমাকে আপনি বলবো। রোগ শয্যায় শায়িত সায়নের শরীরটা ভেসে উঠেছিল অনুপমের গভীর চোখে। মনে মনে বলেছিল, এখনও তোকে এতটা ভালোবাসেন সায়নবাবু? আমাকে তুমি বললে উনি তোকে সন্দেহ করবেন? সেদিন সায়ন দত্তকে পরীক্ষা করার সময় সায়ন শুকনো মুখে হেসে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো ছেলেবেলার বন্ধু, তাই না অনুপম বাবু? অনুপম ছোট্ট করে উত্তর দিয়েছিল, হ্যাঁ। শ্বশুরবাড়িতে আমি কখনো ঢুকতে পাইনি। আপনার বোধহয় বেশ যাতায়াত ছিল, তাই না? কথাটা জিজ্ঞেস করার পরেই ব্যথায় কুঁকড়ে উঠেছিল সায়নের মুখ। চুপ করুন, বেশি কথা বলবেন না। সায়নের প্রশ্ন এড়িয়ে গিয়ে অনুপম বলেছিল, আদ্রিতার বিয়ের 2 বছরের মধ্যেই অনুপমের মা বাবা দুজনেই চলে গিয়েছিলেন। তারপর বারাসাতের বাড়ি বিক্রি করে দিয়েছিল অনুপম। যাতায়াত আর ছিল না। হঠাৎই 2 বছর আগে উকিল কাকু ফোন করেছিল জানো। বলল, দাদু নাকি বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছেন। তবে ও কথাটা জানে না। তাহলে হয়তো ওই বাড়ি বিক্রি করেও মদ খেত, শেয়ার বাজারে টাকা ঢালতো। দাদুর মনে হয় অতটা রাগ ছিল না আমার ওপর, কিন্তু মা বাবা আমাকে কোনোদিন ক্ষমা করতে পারেনি। ব্যাংকে টাকা পয়সা যা ছিল সবই অনাথ আশ্রমে দান করার কথা বলে গেছেন মেজো মামাকে। ভালোই হয়েছে, একটা ভালো কাজেই টাকাটা লেগেছে। আমাকে দিলেও কি আমি রক্ষা করতে পারতাম? কফি খেতে খেতে তানিয়া বলেছিল। অনুপম ইতস্তত করে বলেছিল, সায়নবাবুর বাবার বউবাজারে বড় সোনার দোকান ছিল না? ছিল কি গো, এখনও আছে। বউবাজারের মেন দোকানটা, আর ভবানীপুরে একটা ব্রাঞ্চ। বউবাজারের বড় দোকানটা ভাসুরকে দিয়ে গেছেন, আর ভবানীপুরের দোকানটা দিয়ে গেছেন ননদকে। ও বলে এসব ওদের ষড়যন্ত্র, বাবাকে ভুলভাল বুঝিয়ে ওরা এসব করেছে। এই যে এত নেশা করে করে নিজের শরীরটাকে ধ্বংস করছে, সব তো ওই ঈর্ষা থেকেই। ঈর্ষা ঈর্ষা আর সন্দেহ তো অঙ্গাঙ্গিভাবেই জড়িত। সায়ন গতকাল বলেছিল, আপনাদের কি ফোন আর চিঠিপত্রের মাধ্যমে আগে থেকেই যোগাযোগ ছিল, নাকি এখানে এসেই দৈবাত দেখা সাক্ষাৎ হয়ে গেল? প্রশ্নটা করার সময় কুটিল হাসি খেলা করছিল লোকটার 2 চোখে। একজন মৃত্যু পথযাত্রী মানুষের চোখে এতটা ঈর্ষা দেখে অনুপমের অবাক লেগেছিল। আরও অবাক হয়েছিল এই ভেবে যে এই মানুষটার সাথে এতদিন সংসার করেছে তানিয়া। 2 বছর আগে পাঠানকোট যাওয়ার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে মা আর বাবা দুজন একসাথে চলে গিয়েছিলেন। এর মধ্যে এতদিন বাবা মা আমাকে অথবা আমার মেয়েকে একবারও দেখতে পর্যন্ত চাননি, অথচ আমি একদিন ছিলাম ওই সংসারের মধ্যমণি। তোর মেয়ে এখন কি করছে? এই প্রথম কথা বলল অনুপম। প্রচুর কমপ্লিকেশন ছিল গো। অনেক ডাক্তার দেখানোর পর মেয়ে হলো প্রায় 10 বছর পর। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছে তাপ্তি। 2-একটা টিউশনি করে নিজের হাত খরচটা চালিয়ে নেয়। আর 6টা মাস, তারপরও গ্রাজুয়েট হয়ে গেলে আমার শান্তি। ওর বাবার এক বন্ধু বলছিলেন তার অফিসে একটা চাকরির ব্যবস্থা উনি তাপ্তিকে করে দেবেন। ব্যাস, তারপর আমি অনেকটা রিলিফ পাবো। এখন কোথায় আছিস তোরা? কিভাবে চলছে তোদের? শ্বশুরবাড়িতেই আছি। 3 তলার 2টো ঘর শাশুড়ি তার নাতনির নামে লিখে দিয়ে গেছেন। ঠাকুমা ওকে খুব ভালোবাসত, প্রচুর গয়নাগাটি দিয়ে গিয়েছিলেন। তার থেকে কিছু বিক্রি করে এই জাঙ্ক জুয়েলারি আর শাড়ির বিজনেসটা শুরু করেছি। ফেসবুকে লাইভ শো করি, তাতে বিক্রিবাটা খুব ভালো হয়। আমার যা আর ননদ সুযোগ পেলেই আমাকে খোঁটা দেয়। স্বামী এদিকে মরতে বসেছে আর উনি ওদিকে সাজবাহার করে লাইভ শো করছেন। কিন্তু কি করব বল, আমাকেও তো কিছু একটা করতে হবে। মেয়ে বলেছিল, এভাবে বেঁচে থেকে কি লাভ মা, চলো আমরা মরে যাই। কিন্তু আমার যে বাঁচতে ভীষণ ইচ্ছে করে অনুপম দা। অনুপম শাওয়ার বন্ধ করে বাইরে এসে দাঁড়াতেই দেখল
5খানা মিসড কল। এর মধ্যে একটা হাসপাতাল থেকে এসেছে, আর বাকি 4টে কল করেছিল তানিয়া। অনুপম লিভার ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ, কাজেই এত কল কেন এসেছে বুঝতে তার কোনো অসুবিধা হচ্ছিল না। তানিয়াকেই কল ব্যাক করলো অনুপম। সে চলে গেল অনুপম দা। কথা রেখেছেন সায়নবাবুর বন্ধু। চাকরি হয়েছে তাপ্তির, তার ছেলের সাথে বিয়ের সম্বন্ধ হয়েছে তাপ্তির। শুধু একটি বছরের অপেক্ষা। এখনও মাঝে মাঝে একান্ত অবসরে কফি শপে কফি খেতে যায় অনুপম আর তানিয়া। সব শুনে অনুপম বলল, তারপর কি করবি? তানিয়া এখনও হেসে হেসেই কথা বলে। সে হাসিতে নিজের হারানো যৌবনের ক্যানভাস দেখতে পায় অনুপম। তানিয়া বলল, তারপর আর কি, একদম বিন্দাস হয়ে থাকবো। বারাসাতের বাড়িতে গিয়ে থাকবো ঠিক করেছি। ও যে শেয়ার কিনেছিল সেখান থেকে 2 লাখ টাকার মতো পাওয়া গেছে। ওই টাকাতেই বাড়িটা সারানো হয়ে যাবে। শাড়ি আর জাঙ্ক জুয়েলারির বিজনেসটা তো আছেই। আরও কটা বুড়ো বুড়ি জটিয়ে নেবও ঠিক করেছি। তারপর জমিয়ে ব্যবসা করব। আচ্ছা অনুপম দা, সমরেশ মজুমদারের লেখা ছায়াবৃতা উপন্যাসটা পড়েছ? না তো। কেন রে? ওখানে একটা কথা পড়েছিলাম, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরাও এখন এক ধরনের কাকড়ার মতো হয়ে গেছে। বড় হয়ে গেলে যারা নিজের মাকেও খেয়ে ফেলে। তার মানে ডানায় শক্তি এলেই হয় এরা বাবা মাকে ফেলে দিয়ে চাকরির অছিলায় বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়। এরা হলো তথাকথিত ভালো ছেলে, আর নয়তো একসাথে থেকেও স্বাধীনতা ভোগ করা নামে নিজের মা বাবাকে দুঃখিত করে। তাই বলছিলাম, বুড়ো বুড়ি পেতে খুব একটা সমস্যা হবে না। ওদেরকে টুকটাক হাতের কাজে ট্রেনিং দেব ভাবছি, সেলাই টেলাই, আমি যা যা জানি আর কি। আর রান্নাবান্না তো সকলেই জানে। জীবন পথের এই ক্লান্ত পথিকরা কি শেষ বাগটায় এসে অন্য জীবনের স্বাদ পেতে পারে না? তানিয়ার কথা শুনতে শুনতে অনুপমের মনে হচ্ছিল, কে বলে মেয়েরা মহৎ কিছু করতে পারে না? সংসারের পানাডোবার বাইরে বেরিয়ে তারা ডানা মেলতে পারে না? আমাকে নিবি না? তোর সে নতুন অন্য জীবনে আমার স্থানটা হবে না? অনুপম বলল, ইস, তুমি কত বড় ডাক্তার! আমার এই তুচ্ছ নতুন পরিবারে যুক্ত হয়ে তুমি কি করবে? আমি ডাক্তারি ছেড়ে দেব কে বলল? বারাসাতে থেকে কি সেটা করা যায় না? আমার যে বহুদিনের স্বপ্ন তনু, তোমার ছায়ায় আমি বাঁচব, যে ছায়ার নাম বন্ধুত্ব, যা অম্লান, নিষ্কলঙ্ক আর সমতল ভূমির মতো নিশ্চিন্ত আশ্রয়। তানিয়া অস্ফুটে বলল, অনুপম দা। অনুপম বলল, আমার এখনও কয়েক হাজার বছর বাঁচতে স্বাদ হচ্ছে তানিয়া। এখনও কয়েক হাজার মাইল হেঁটে যেতে পারি তোমার সাথে। কে জানে কোন জলশূন্য পথের বাঁকে হঠাৎ দাঁড়িয়ে তোমার হাত ধরে চিৎকার করে বলতে পারবো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।